দরজা জানালা বন্ধ করে দাও। এখন শুনতে পাবে ভয়ের জগৎ। হাই হ্যালো আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, সকলকে স্বাগতম জানাচ্ছি ভয়ের জগতে। আর হচ্ছে গিয়ে আমি প্রথমে দুঃখ প্রকাশ করে নিতেছি আপনাদের কাছে। আমি আসলে দুঃখিত যে গত সপ্তাহে কোনো এপিসোড আপলোড করতে পারি নাই, সেই জন্য। সো ইনশাল্লাহ আবার রেগুলার আপনারা হচ্ছে শনি এবং বুধবার পেয়ে যাবেন আমাদের ভয়ের জগতের এপিসোডগুলা। সো আপনারা যারা যারা ঘটনা পাঠাতে চান পাঠাতে পারেন আমাদের ফেসবুক পেজের ইনবক্সে। আমাদের ফেসবুক পেজের নাম আরজু ফারহান 8 এবং আরও একটা পেজ আরজু জীবন। দুটো পেজের লিঙ্ক আপনারা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সো ঘটনাগুলো পাঠিয়ে দিবেন। আপনাদের পাঠানো ঘটনাগুলো নিয়েই সাজানো হয় আমাদের ভয়ের জগৎ। সো চলুন আমরা হচ্ছে গিয়ে চলে যাই আমাদের প্রথম ঘটনায়। প্রথম ঘটনাটি যিনি পাঠিয়েছেন তার নাম হচ্ছে জারিয়াতুল মিনহা। সো উনি যে ওই ঘটনাটি লিখেছেন আমিও ঠিক সেভাবেই পড়ার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন আপনি? আশা করি ভালো আছেন। এই ঘটনাটি ঘটেছিল 1998 সালে উত্তরবঙ্গের একটি নির্জন হাইওয়েতে। সুমিত নামের একজন ব্যাংকার রাত 11টার দিকে নিজের বাইক নিয়ে ফিরছিলেন। সুমিত সাধারণত রাতে দেরি করেন না, কিন্তু সেদিন অডিটের চাপে ফিরতে অনেক দেরি হয়ে গিয়েছিল। রাস্তার দুপাশে ঘন জঙ্গল আর মাঝে মাঝে বড় বড় বট গাছ। শীতের রাত, কুয়াশার চাদরে চারপাশ ঢাকা। হঠাৎ সুমিতের মনে হলো তার বাইকের পেছনে কেউ বসে আছে। বাইকটা কেমন যেন ভারী হয়ে গেল। তিনি ঘাড় ঘুরিয়ে দেখলেন, কিন্তু কাউকেই দেখা গেল না। ভাবলেন হয়তো মনের ভুল। কিন্তু ঠিক 5 মিনিট পর তার কাঁধে একটা হিমশীতল হাতের স্পর্শ অনুভব করলেন। হাতটা এতটাই ঠান্ডা ছিল যে মনে হচ্ছিল যেন বরফ রাখা হয়েছে। ভয়ে সুমিতের হাত পা কাঁপতে শুরু করলো। তিনি বাইক থামানোর সাহস পাচ্ছিলেন না। আয়নায় দেখলেন পেছনের সিটে কুয়াশার মতো আবছা একটা অবয়ব বসে আছে। ভয়ে তিনি চিৎকার করতে যাচ্ছিলেন, কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বের হলো না। হঠাৎ পেছনের সিটে সেই ছায়াটি ফিস ফিস করে বলে উঠল, একটু সামনে নামিয়ে দেবেন, খুব শীত করছে। কণ্ঠস্বরটা মানুষের মতো ছিল না, ছিল অনেকটা শুকনো পাতা ঘষার শব্দের মতো। সুমিত কোনো মতে মাথা নেড়ে সায় দিলেন। তার মনে হচ্ছিল তিনি আর নিজের নিয়ন্ত্রণে নেই। কোনো এক অদৃশ্য শক্তি তাকে বাইক চালাতে বাধ্য করছে। প্রায় 3 কিলোমিটার যাওয়ার পর একটি পুরনো জরাজীর্ণ সেতুর সামনে বাইকটি নিজে থেকেই বন্ধ হয়ে গেল। সুমিত দেখলেন তার পেছনের যাত্রীটি নেমে সেতুটির রেলিংয়ের উপর দিকে বসল। এবার তিনি যাত্রীটিকে পরিষ্কার দেখতে পেলেন। লোকটার পরনে ছিল ছেঁড়া ধুতি, কিন্তু তার কোনো চেহারা ছিল না, শুধু গর্তের মতো দুটো চোখ যা থেকে কালো তরল গড়িয়ে পড়ছে। লোকটি সুমিতের দিকে তাকিয়ে বিকট শব্দে হাসতে লাগলো এবং বলল, 1 বছর আগে ঠিক এই সময় আমি তোমার বাইকের চাকার নিচে পড়েছিলাম, মনে আছে? সুমিত স্তব্ধ হয়ে গেলেন। ঠিক 1 বছর আগে ওই রাস্তার এক কুয়াশাচ্ছন্ন রাতে তার বাইকের ধাক্কা একজন লোক মারা গিয়েছিল, কিন্তু ভয়ে তিনি কাউকেই না জানিয়ে পালিয়ে গিয়েছিলেন। হঠাৎ চারপাশের কুয়াশা রক্তবর্ণ ধারণ করলো। সেই অবয়বটি সুমিতের দিকে এগিয়ে আসতে শুরু করলো। সুমিত জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেলেন। পরদিন সকালে স্থানীয় লোকজন সুমিতকে ওই সেতুর নিচে অজ্ঞান অবস্থায় উদ্ধার করেন। যখন তার জ্ঞান ফিরল, তিনি দেখলেন তার 2 হাতে সেই বরফ শীতল হাতের ছাপ পড়ে আছে, যা কোনোদিনও মুছে যায়নি। ডাক্তাররা এটাকে ফ্রস্ট বাইট বললেও সুমিত জানতেন ওটা ছিল এক অতৃপ্ত আত্মার ছোঁয়া। আজও অন্ধকার রাতে ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় অনেক বাইক চালক দাবি করেন তাদের পেছনে হঠাৎ কেউ একজন বসে পড়ে এবং ফিসফিস করে বলে, একটু সামনে নামিয়ে দেবেন। এটাই ছিল ভাই আমার ঘটনা। ঘটনাটা কেমন লাগলো? ভালো লাগলে পড়ে শোনাবেন। অবশ্যই আপনার ঘটনাটা ভালো লাগছে এবং পড়েও দিলাম। সো এরকম আরও যারা যারা ঘটনা পাঠাতে চান বা পাঠিয়েছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা পাঠাতে চান পাঠিয়ে দিবেন আমাদের ফেসবুক পেজের লিঙ্ক আপনারা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সো চলুন আমরা আমাদের দ্বিতীয় ঘটনায় যাই। তো দ্বিতীয় ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার আইডির নাম হচ্ছে RX রোজা চৌধুরী। সো উনি যে ঘটনাটি লিখেছেন আমিও ঠিক সেভাবেই পড়ার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম ভাইয়া, ঘটনাটি ঘটেছিল বরিশালের একটি প্রত্যন্ত গ্রামে প্রায় 12 থেকে 13 বছর আগে। রিয়াজ তার নানা বাড়িতে বেড়াতে গিয়েছিল। সেখানে একটি পুরনো দিঘি ছিল, যেটাকে নিয়ে গ্রামবাসীদের মনে অনেক ভয় ছিল। সেদিন ছিল অমাবস্যা।
রিয়াজদের গ্রামের বাড়িতে কারেন্ট ছিল না, ব্যবসা গরমে ঘরে টেকা দেয়। তাই রিয়াজ আর তার মামাতো ভাই আকাশ বারান্দায় বসে গল্প করছিল। রাত তখন প্রায় 12:30। হঠাৎ আকাশ লক্ষ্য করলো বাগানের ওপাশ থেকে কেউ একজন রিয়াজের নাম ধরে ডাকছে। রিয়াজ, ওরে রিয়াজ, এদিকে আয়। কণ্ঠস্বরটা হুবহু রিয়াজের বড় খালার মতো। বড় খালা সেদিন পাশের বাড়িতে একটা অনুষ্ঠানে গিয়েছিলেন। রিয়াজ ভাবলো হয়তো খালা ফেরার পথে কোনো বিপদে পড়েছেন। রিয়াজ যখন বাগানের দিকে এগোতে শুরু করলো, আকাশ তাকে বাধা দিল। আকাশ বলল, দাঁড়া, খালা তো একা আসার কথা না। আর খালার গলাটা কেমন যেন একটু খসখসে লাগছে না? কিন্তু রিয়াজ যেন শুনতে পাচ্ছিল না। সে এক দৃষ্টিতে অন্ধকারের দিকে তাকিয়ে হাঁটতে শুরু করলো। তার মনে হচ্ছিল খালার কণ্ঠস্বরটা তাকে টানছে। সে জঙ্গলের ভেতর দিয়ে দিঘির পাড়ের দিকে চলে গেল। আকাশেও ভয়ে ভয়ে ওর পিছু নিল। দিঘির পাড়ে পৌঁছে রিয়াজ দেখলো দিঘির ঘাটে একজন মহিলা বসে আছেন। তার পিঠ রিয়াজদের দিকে ফেরানো, বড় খালার মতো একই রঙের শাড়ি পরা। মহিলাটি নিচু স্বরে কাঁদছিলেন আর বারবার বলছিলেন, বড় দেরি করে ফেললি বাবা, বড় দেরি করে ফেললি। রিয়াজ যখন মহিলাটির কাঁধে হাত দিতে গেল, ঠিক তখনই আকাশ চিৎকার করে উঠল। টর্চের আলোটা সরাসরি মহিলার ওপর পড়ল। আকাশ দেখলো মহিলাটার শাড়িটা খালার মতো হলেও তার চুলগুলো পায়ের গোড়ালি পর্যন্ত লম্বা এবং চটচটে কাদা মাখা। আকাশের চিৎকারে রিয়াজের ঘোর কাটলো। ঠিক সেই মুহূর্তে মহিলাটি ঘাড় ঘুরিয়ে তাকালো। তার মুখটা ছিল একদম সমতল, কোনো নাক নেই, কোনো ঠোঁট নেই, শুধু কপাল থেকে থুতনি পর্যন্ত একটা বড় ফাটল। সেখান থেকে লম্বা একটা জিভ বেরোয় লক লক করছে। সেটি খালার গলায় আবার বলে উঠল, আর একটু কাছে আয় রিয়াজ, তোকে অনেক দিন দেখি না। রিয়াজ আর আকাশ এক সেকেন্ডও দেরি করলো না। দেরি না করে তারা উল্টো দিকে দৌড় দিল। পেছনে শুনতে পেল সেই বিভৎস হাসির শব্দ এবং দিঘির জলে ভারী কিছু পড়ার আওয়াজ। পরদিন সকালে দেখা গেল বড় খালা রাতেই ফিরে এসেছিলেন এবং তিনি ঘরেই ঘুমাচ্ছিলেন। রিয়াজ আর আকাশের কথা শুনে গ্রামের মুরব্বীরা বললেন, ওটা ছিল নিশি। নিশি সাধারণত পরিচিত মানুষদের গলায় ডাকে। নিয়ম হলো 3বার ডাক না দিলে সাড়া দিতে হয় না। কিন্তু রিয়াজ একবার ডাক শুনেই চলে গিয়েছিল। রিয়াজের সেই জ্বর আর ঘোরের ঘোরে নাম ধরে বিড়বিড় করা সারতে প্রায় 1 মাস সময় লেগেছিল। আজও সে একা থাকলে পরিচিত কারো গলার আওয়াজ শুনলে চমকে ওঠে। আসসালামু আলাইকুম ভাইয়া, এটাই ছিল আমার ঘটনা। ঘটনাটা ভালো লাগলে পড়ে শোনাবেন। এবং হ্যাঁ, আমরা আপনার ঘটনাটি পড়ে দিলাম। এবং হচ্ছে গিয়ে আরও যারা যারা আমাদেরকে ঘটনা পাঠিয়েছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা ঘটনা পাঠাতে চান পাঠাতে পারেন আমাদের ফেসবুক পেজের ইনবক্সে এবং আমাদের ইমেল অ্যাড্রেসে। আমাদের ইমেল অ্যাড্রেসের লিঙ্ক ইমেল অ্যাড্রেসের নামটি বা ইমেল অ্যাড্রেসের ঠিকানাটি আপনারা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এবং পেজের লিঙ্ক আপনারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। একটা পেজের নাম আরজে জীবন আর একটা পেজের নাম আরজে ফারহান 8। দুটো পেজের লিঙ্ক আপনারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। লিঙ্কে ক্লিক করে পেজের ইনবক্সে গিয়ে আপনার পুরো ঘটনা একসাথে লিখে পাঠিয়ে দিবেন অথবা ভয়েস রেকর্ডিং করে পাঠিয়ে দিবেন। সো আমরা যেতে চাই আমার পরবর্তী ঘটনায়। পরবর্তী ঘটনাটি যিনি পাঠিয়েছেন তার নাম রাজু ভাই। সো উনি যে ওই ঘটনাটি লিখেছেন আমি ঠিক সেভাবে পড়ার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম ভাইয়া। ঘটনাটি ঘটেছিল ময়মনসিংহের একটি প্রত্যন্ত গ্রামে। প্রতি বছর বৈশাখী মেলা বসে সেইখানে। অনেক সেই মেলা থেকে একটা পুরনো আমলের কাঠের পুতুল কিনেছিল। পুতুলটা ছিল একজন নর্তকীর, যার হাত পা সুতো দিয়ে নাড়ানো যায়। অনেক যখন পুতুলটা কিনছিল তখন দোকানদার বৃদ্ধ লোকটা বারবার বলছিল, বাপু এটার রাতে শুইবার সময় চোখের সামনে রাখবা না, অন্ধকার সইতে পারে না এটা। অনেক ভেবেছিল এটা হয়তো বিক্রির কোনো কৌশল। সে পুতুলটা কিনে তার পাড়ার টেবিলে ওপর রাখে, তার পড়ার টেবিলের ওপর রাখে। কিন্তু প্রথম রাতেই অদ্ভুত কাণ্ড শুরু হলো। অনেক যখন ঘুমানোর চেষ্টা করছে তখন সে শুনতে পেল টেবিলে কোনো কিছু হাঁটার শব্দ। মনে হচ্ছে টেবিলের ওপর কেউ একজন হাঁটছে, খটখট শব্দ হচ্ছে। টর্চ জ্বালিয়ে দেখলো পুতুলটা ঠিক আগের জায়গাতেই আছে, কিন্তু তার হাতগুলো একটু অন্য পজিশনে। সে
সে ভাবলো হয়তো জানলার বাতাসে নড়ছে। দ্বিতীয় রাতে অনেকের ঘুম ভাঙলো রাত 3টার দিকে। সে অনুভব করলো তার পায়ের আঙ্গুলগুলো কেউ একজন সুতো দিয়ে বাঁধছে। সে পা ঝাড়া দিয়ে উঠে বসে পড়লো। এবার সে যা দেখলো তাতে তার রক্ত হিম হয়ে গেল। অন্ধকারের মাঝে দেখলো সেই কাঠের পুতুলটা টেবিল থেকে নেমে মেঝের ওপর দাঁড়িয়ে আছে। পুতুলটার কাঠের চোখে যেন প্রাণের স্পন্দন দেখা যাচ্ছে। পুতুলটা অদ্ভুত ভঙ্গিতে মাথা ঘুরিয়ে অনেকের দিকে তাকালো। অনেক দেখলো পুতুলের হাতের সুতোগুলো অদৃশ্যভাবে স্লিংয়ের সাথে যুক্ত, যেন ওপর থেকে কেউ এটাকে নিয়ন্ত্রণ করছে। আর সেই পুতুলটা তার দিকে একটা বিজাতীয় হাসিতে মুখটা হা করলো, যার ভেতরটা ছিল কুচকুচে কালো। অনেক চিৎকার করার চেষ্টা করলো, কিন্তু দেখলো তার নিজের হাত পাও যেন অকেজো হয়ে যাচ্ছে। সে অনুভব করলো তার পিঠেও কেউ অদৃশ্য সুতো বেঁধে দিয়েছে। সে যখনই ডান হাত সরাচ্ছে, তার নিজের ইচ্ছায় নয়, বরং কেউ যেন ওপর থেকে সেটাকে টানছে। হঠাৎ ওপরের সিলিং থেকে একটা বিশাল ছায়া নেমে এলো। ছায়াটার চেহারা স্পষ্ট নয়, কিন্তু তার 10 আঙ্গুলে অনেকগুলো সুতো বাঁধা, আর সেই সুতোগুলোর এক প্রান্ত অনেকের শরীরে, অন্য প্রান্ত সেই পুতুলের শরীরে। সেই ছায়াটি ফিসফিস করে বলল, অনেক দিন পর একটা আস্ত মানুষের পুতুল পেলাম। অনেক পরের দিন সকালে নিজেকে আবিষ্কার করলো মেঝের উপর হয়ে পড়ে আছে। তার শরীরের গিটে গিটে প্রচণ্ড ব্যথা। সে দ্রুত পুতুলটা নিয়ে সেই মেলায় ফেরত দিতে গেল, কিন্তু অবাক হয়ে দেখলো সেখানে কোনো মেলাই নেই। গ্রামবাসীরা জানালো সেখানে শেষ মেলা হয়েছিল 20 বছর আগে। অনেক যে দোকানদারের কাছ থেকে পুতুলটা কিনেছিল, গ্রামের এক মুরব্বী তাকে একটি পুরনো খবরের কাগজ দেখালেন। সেখানে দেখা গেল সেই দোকানদারের ছবি, যে 20 বছর আগেই এই মেলায় অগ্নিকাণ্ডে মারা গিয়েছিল। অনেক সেই পুতুলটা পুড়িয়ে ফেলার চেষ্টা করেছিল, কিন্তু পুতুলটা পুড়ে না। যতবার সে ফেলে দিয়ে আসে, ততবার সকালে উঠে দেখে পুতুলটা তার পড়ার টেবিলে ফিরে এসছে। আজ অনেক যখন ঘুমায়, সে অনুভব করে তার শরীরে যেন কেউ একজন সুতো দিয়ে বাঁধছে। মাঝরাতে সে নিজের অজান্তেই পুতুলের মতো অদ্ভুত ভঙ্গিতে গড়ে নাচতে শুরু করে। সে জানে সে আর মুক্ত মানুষ নয়, সে এখন একটা অদৃশ্য জাদুকরের কাঠের পুতুল। তো এই ঘটনাটা থেকে আমরা একটা শিক্ষা নিতে পারি বা একটা মেসেজ নিতে পারি, যেমন হচ্ছে পুরনো জিনিস বা খেলনা কেনার আগে নিশ্চিত হয়ে নিতে পারেন আপনারা আগের মালিক এখনো বেঁচে আছে কি না। তো হচ্ছে গিয়ে যদি বেঁচে না থাকে বা বেঁচে থাকেও, আর যদি মারা গিয়ে থাকে, কীভাবে মারা গিয়েছে সেই ব্যাপারটা বা সেই স্টোরিটা জেনে তারপর পুরনো কিছু জিনিস বা খেলনা কেনার চেষ্টা করবেন, যেটা আপনাদের জন্য মঙ্গলজনক হবে ইনশাল্লাহ। সো হচ্ছে গিয়ে আমরা যাব আমাদের পরবর্তী ঘটনায় যাওয়ার আগে আমি বলতে চাই একটু আপনাদেরকে যদি মনে করিয়ে না দিই, তাহলে হচ্ছে গিয়ে আপনাদের আবার মনে নাও থাকতে পারে। ব্যাপারটা হলো একটু যদি যাদের ভালো লাগে আপনাদের এই শোটা, যারা চান আমাদের এই ছোট্ট ফ্যামিলিটা অনেক বড় হয়ে যাক, তাদের জন্য বলতেছি। আমাদের এই ছোট্ট ফ্যামিলিটা বড় করার জন্য অবশ্যই আপনাদের সাহায্য দরকার, আপনাদের হেল্প দরকার। সো ডেফিনেটলি আপনারা হচ্ছে গিয়ে এই শোটা আপনাদের ফেসবুকের টাইমলাইনে শেয়ার করে রাখবেন এবং আরও বিভিন্ন জায়গায় শেয়ার করে রাখবেন। যদি হচ্ছে গিয়ে আপনারা শেয়ার করেন, তাহলে হচ্ছে গিয়ে আমরা অনেক মানুষের কাছে পৌঁছাতে পারবো। আর আমরা যখন অনেক মানুষের কাছে পৌঁছে যাব, তখন আমরা অনেক ঘটনা পাবো। সেখান থেকে বাছাই করে আপনাদের পাঠানো এবং আপনাদের রিকোয়েস্টের যে ঘটনাগুলো থাকবে, আপনারা যে টাইপের ঘটনা শুনতে চাইবেন, আমরা ঠিক সেই টাইপের ঘটনাই আপনাদেরকে শোনাতে পারবো। সেই জন্য অবশ্যই হচ্ছে গিয়ে আপনারা আমাদের এই ছোট্ট ফ্যামিলিটা বড় করবেন, এবং বড় করার জন্য আপনাদের ফেসবুকের টাইমলাইনে আমাদের এই শোটা শেয়ার করে রাখবেন। এবং হচ্ছে গিয়ে যাদের কাছে ভালো লাগে আমাদের এই শোটা, তারা একটা লাইক করতে পারেন। আর কেমন লাগলো সেটা জানতে পারেন কমেন্ট বক্সে। কোন ঘটনাটা আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে সেটাও জানাতে পারেন কমেন্ট বক্সে। আর হচ্ছে গিয়ে আপনার জীবনে যদি কোনো ঘটনা থেকে থাকে, সেটাও পাঠিয়ে দেবেন আমাদের ফেসবুক পেজের ইনবক্সে অথবা আমাদের ইমেইল অ্যাড্রেসে। ইমেইল অ্যাড্রেসটি আপনারা হচ্ছে গিয়ে ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, এবং হচ্ছে গিয়ে পেজের লিঙ্ক আপনারা হচ্ছে গিয়ে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। একটা পেজের নাম আরজে ফারহান 8 এবং আরেকটা পেজের নাম আরজে জীবন। দুটো পেজের লিঙ্ক আপনারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর হচ্ছে গিয়ে যারা আমাদের রেগুলার শ্রোতা,
বা হচ্ছে রেগুলার ফ্যামিলি একজন মেম্বার, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনে একটা ক্লিক করে দিবেন। তাহলে আমাদের নতুন এপিসোড আসা মাত্রই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। সো আপনাকে হচ্ছে আমাদের আর কোনো এপিসোড মিস করতে হবে না। তো চলুন আমরা হচ্ছে আমাদের পরবর্তী ঘটনায় যাই। পরবর্তী ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন আরহামনি, সো উনি যেভাবে লিখেছেন আমি ওটা সেভাবে পড়ার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম ভাইয়া। ঘটনাটি আকাশের সঙ্গে ঘটে যাও। আকাশ একজন পুরনো দিনের শৌখিন জিনিস সংগ্রাহক। সে একবার টাঙ্গাইলের একটি জরাজীর্ণ নিলাম বাড়ি থেকে একটি পুরনো গ্রামোফোন আর সাথে একটি মাত্র রেকর্ড টাওয়ার কিনে আনে। রেকর্ডটিতে কোনো নাম লেখা ছিল না, শুধু একটি লাল রঙের চিহ্ন আঁকা ছিল। আকাশ বাড়িতে ফিরে গ্রামোফোনটি পরিষ্কার করলো। রাত তখন গভীর। কৌতূহলবশত সে রেকর্ডটি বাজালো। প্রথমে খুব মিষ্টি একটা সেতারের সুর বাজতে শুরু করলো। সুরটা এতটাই মনোমুগ্ধকর ছিল যে আকাশ চোখ বন্ধ করে সেটা শুনছিল। কিন্তু হঠাৎ সুরটা বদলে গেল। সেতারের শব্দের বদলে কেউ যেন আর্তনাদ করছে। এমন একটা শব্দ হতে লাগলো, মনে হচ্ছিল কেউ একজন রেকর্ড প্লেয়ারের ভেতরে খুব কষ্টে শ্বাস নিচ্ছে। আকাশ ঘাবড়ে গিয়ে রেকর্ডটা বন্ধ করতে গেল, কিন্তু দেখলো হ্যান্ডেলটা জ্যাম হয়ে গেছে। রেকর্ডটা থামা তো দূরের কথা, সেটার গতি আরও বেড়ে গেল। হঠাৎ আকাশ খেয়াল করলো ড্রয়িং রুমের দেয়াল থেকে চুনোবালি খসে পড়ছে। দেয়ালের ভেতর থেকে পচে যাওয়া কোনো কিছুর গন্ধ বের হতে শুরু করলো। সবচেয়ে ভয়ানক ব্যাপার হলো গ্রামোফোনের রেকর্ড প্লেয়ারের থেকে কালো এক ধরনের তরল গড়িয়ে মেঝেতে পড়ছে। আকাশের কানে এখন শুধু একটা মানুষের কণ্ঠ ভেসে আসতে লাগলো, বন্ধ করো না, আরও শোনো, আমার গান এখনো শেষ হয়নি। আকাশ দেখলো গ্রামোফোনের সামনে রাখা চেয়ারে আবছা একটা অবয়ব ফুটে উঠেছে। একজন মহিলা, যার পরনে শতছিদ্র এক বেনারসি শাড়ি, কিন্তু তার কোনো মুখ নেই, শুধু চামড়ার ওপর কিছু সেলাই করা দাগ। গ্রামোফোনের সুর এখন বিকট চিৎকার আর কাঁচ ভাঙার শব্দের মতো হয়ে গেছে। সেই মুখহীন মহিলাটি হঠাৎ দাঁড়িয়ে অদ্ভুত ভঙ্গিতে নাচতে শুরু করলো। তার হাড়গুলো মরমর করে ভাঙ্গার শব্দ হচ্ছিল। আকাশ পালানোর চেষ্টা করলো, কিন্তু দেখলো ঘরের দরজা জানলা সব হাওয়া হয়ে গেছে। দেয়ালগুলো ধীরে ধীরে সংকুচিত হয়ে তাকে পিষে ফেলার উপক্রম করছে। সেই মহিলাটি নিচের মুদ্রায় আকাশের কাছে চলে এলো এবং তার ঠান্ডা হাত দিয়ে আকাশের গলা চেপে ধরলো। তার সেলাই করা মুখের ভেতর থেকে একটা ফিসফিস আওয়াজ এলো, তুমি কি জানো এই রেকর্ডটি আমার হাত দিয়ে তৈরি করা হয়েছিল? পরদিন সকালে আকাশের বন্ধুরা তার খোঁজ নিতে আসে। তারা দেখে আকাশ মেঝেতে অচেতন অবস্থায় পড়ে আছে। গ্রামোফোনটি সেখানে নেই, এমনকি সেই রেকর্ডটিও গায়ে। কিন্তু আকাশের গলায় 5 আঙ্গুলের নীল রঙের ছাপ স্পষ্ট হয়ে আছে। আকাশের জ্ঞান ফেরার পর সে পাগল প্রায় হয়ে গিয়েছিল। সে শুধু একটা কথাই বলতো, সুরটা এখনো বাজছে, ওটা আমার মাথার ভেতর বাজছে। পরবর্তীতে জানা যায় ওই নিলাম বাড়িটি ছিল একজন জমিদার গিন্নির, যাকে গান গাওয়ার অপরাধে তার স্বামী জীবন্ত দেয়াল চাপা দিয়ে মেরেছিল। সেই মহিলাটি অতৃপ্ত আত্মা আজও কোনো না কোনো গ্রামোফোনের মাধ্যমে মুক্তি খুঁজে বেড়ায়। আকাশ এখন সুস্থ, কিন্তু আজ সে কোনো সুর শুনলে কানে হাত দিয়ে চিৎকার করে ওঠে, কারণ তার মনে হয় গানের মিউজিকের আড়ালে সেই মুখহীন মহিলাটি আজও তার কানে ফিস ফিস করে বলছে, পরের রেকর্ডটা তোমার হাড় দিয়ে বানাবো। তো একটা সতর্কতা আপনাদের জন্য আমি দিতে পারি এই স্টোরি থেকে, সেটা হচ্ছে যদি কখনো পুরনো কোনো মেলায় যান বা নিলামে কোনো নামহীন রেকর্ড দেখেন, তবে সেটি ভুলেও বাজাবেন না। কে জানে, হয়তো সেই সুরের শেষটা আপনার জীবন দিয়ে করতে হতে পারে, হতেই পারে এমনটা। তো হচ্ছে গিয়ে আজকের মতো আমাদের একদমই বিদায় নেওয়ার সময়টা হয়ে গিয়েছে। সো যারা যারা ঘটনা পাঠাতে চান পাঠাতে পারেন আমাদের ফেসবুক পেজের ইনবক্সে এবং আমাদের ইমেল অ্যাড্রেসে। আমাদের ইমেল অ্যাড্রেস এবং হচ্ছে গিয়ে ফেসবুক পেজের লিঙ্ক দুটোই আপনারা আমাদের এই ফেসবুক পেজের আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সো ফেসবুক পেজের নাম আরজি ফারহান 8 এবং আরেকটার নাম আরজি জীবন, দুটো পেজের লিঙ্ক আপনারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ, টেক কেয়ার। আর বিদায় নেওয়ার আগে অবশ্যই আরও একবার মনে করে দিতে চাই, আপনারা যারা শোটা আমাদের ফ্যামিলি মেম্বার আছেন,
আমাদের এপিসোডগুলো শেয়ার করেন না বা এখনও শেয়ার করেন নাই, অবশ্যই শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।